সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপ। We acknowledge the importance of regular bilateral consultation at foreign advisor, foreign minister level, foreign secretary general level, and other working levels. Give my support as a friend and as a nation is friendly to Bangladesh. টানা বর্ষণ আর উজানের পানিতে তলিয়ে গেছে শেরপুর জেলার বহু এলাকা। রাজধানীর বাজারে স্বস্তি নেই ক্রেতার, সবজি থেকে মাছ সর্বত্রই বাড়তি দাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আজ ঢাকায় একান্ত বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে বাংলাদেশি শ্রমিক নেওয়ার বিষয় এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বিকেলে দ্বিপক্ষীয় বৈঠক শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই নেতা। ডক্টর ইউনুস বলেন, কুয়ালালামপুরের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় ঢাকা। We look forward to Malaysia's active role for Bangladesh's inclusion in the region. Malaysia to kindly deliver his statement. The role of many Bangladeshi workers. Now, that's why when you appeal, at least the first phase, subject to all the conditions being met, Malaysia, what initiative? টানা বর্ষণ ও উজানের ঢলে শেরপুরের ঝিনাইগাতির মহারশী ও নালিতাবাড়ির ভোগাই ও চিল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ। এতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। পাহাড়ি ঢলের পানি প্রবেশ করেছে ঝিনাইগাতি উপজেলা শহরে। এতে ডুবে গেছে প্রধান সড়ক, বাজারের অলি গলি ও অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে শ্রীবর্দীর সীমান্তবর্তী ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। শেরপুরের বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মঞ্জুরুল আহসান। মঞ্জুরুল, হঠাৎ বন্যায় কোন কোন গ্রাম প্লাবিত হয়েছে, বিস্তারিত তথ্য জানতে পেরেছেন কিনা জানাবেন। মানুষের দুর্ভোগ তো নিশ্চয়ই চরমে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা কি বলছেন? হ্যাঁ দোলা, শুনতে পাচ্ছি। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার প্রত্যন্ত একটি অঞ্চল, বাতকুচি গ্রামের বেকুকুড়া অঞ্চলে। এই বেকুকুড়া অঞ্চলে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। উজান থেকে হঠাৎ আকস্মিক পাহাড়ি ঢলের কারণে তেরে আসে পানি। এই পাহাড়ি ঢলে প্লাবিত হয় কয়েকটি গ্রাম এবং কয়েকশো গ্রাম প্লাবিত হয়। নিচের পক্ষে শেরপুর জেলায় 10টি ইউনিয়ন এই পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। অনেক মানুষ, কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং এখন পর্যন্ত যারা পানিবন্দী রয়েছেন তাদেরকে উদ্ধার কাজ চালিয়েছেন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আমাদের এই শেরপুরের নালিতাবাড়িতে তারা উদ্ধার কাজ চালিয়েছেন। সকাল থেকে তারা এই উদ্ধার কাজ চালিয়েছেন এবং অনেককে উদ্ধার করেছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে জায়গাটি রয়েছে এটা একদম ফসলের মাঠ ছিল, আমন ফসলের মাঠ। এই মাঠ তলিয়ে গিয়েছে এবং এই এলাকার শত শত একর জমি তলিয়ে গিয়েছে এবং আমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিপদসীমার অনেক উপর দিয়ে ভোগাই, চিল্লাখালী, মহারশী ও সোমেশ্বরী নদীর পানি প্রবাহিত হচ্ছে। সেই সাথে এই এলাকা মানুষের দুর্ভোগের যেন আর শেষ নেই। সকাল থেকে মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের খাওয়া থেকে শুরু করে সকল কিছুতেই তারা একটা দুর্ভোগের মধ্যে রয়েছেন। তারা সেখান থেকে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। ফায়ার সার্ভিসের 2টি টিম এবং এখানকার যারা রয়েছেন স্বেচ্ছাসেবক, এই স্বেচ্ছাসেবকরাও ফায়ার সার্ভিসের সাথে কাজ করে তারা উদ্ধার কার্যক্রম চালিয়েছেন। ইতিমধ্যে ফায়ার সার্ভিস আমরা দেখতে পাচ্ছি যে আমার পিছনে এরা নৌকা দিয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার কাজ চালিয়েছেন এবং প্রথমে তারা রশি বেঁধে বা টায়ার টিউবের মাধ্যমে উদ্ধার কাজ চালিয়েছিলেন, কিন্তু এখন যে প্রবল পানি, ব্যাপক পানি থাকার কারণে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা এই পানি সাঁতরে গিয়ে অত্যন্ত পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে তারা উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন এবং এই বাড়িঘরগুলিতে যে বাড়িঘরগুলি দেখা যাচ্ছে এই বাড়িঘরগুলি পানির অনেক নিচে রয়েছে। দেখা গিয়েছে যে 8 থেকে 10 ফুট পানির নিচে রয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা সহ মসজিদ সহ
অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িঘর পানির নিচে রয়েছে। তো এই এলাকার মানুষ যে অবস্থায় বর্তমানে বসবাস করছেন, তারা দেখা গেছে যে এখন যে পরিস্থিতি, একটু পরে সন্ধ্যা ঘনিয়ে আসবে। জি, শেরপুর থেকে মঞ্জুরুল হাসান। শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মঞ্জুরুল হাসান। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী কয়েকদিন থেমে থেমে এই বৃষ্টি চলবে বলে আজ পূর্বাভাসে জানানো হয়। কালে প্রতি বছরই প্রায় ভারী বর্ষণ হয়ে থাকে, যেটা গত কয়েকদিন হয়েছে এবং আজকে সকালে আমরা দেখেছি যে সকালে 3 ঘন্টায় টাঙ্গাইলে 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাছাড়া ময়মনসিংহেও আপনার 120 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একটা লঘুচাপ হতে পারে, এটা 24, তারপরেও এটা সেটেল হয় না। এটা দেখা যাচ্ছে গতকালকে দেখা যাচ্ছিল বেতে, আজকে আবার ওয়েস্ট বেঙ্গল এই দিকে দেখা যাচ্ছে। এটা হয়তো আগামী 24 ঘন্টার ভিতরে হতে পারে। তবে লঘুচাপ বা নিম্নচাপ এইরকম সম্ভাবনা নেই। তবে যেহেতু মৌসুমী সক্রিয় আছে, এই সক্রিয় থাকার কারণে এই বৃষ্টিটা হচ্ছে। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশে বর্তমানে কোনো বিভাজনের রাজনীতি নেই, আগামীতেও আর জাতিকে বিভক্ত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। দুপুরে গাজীপুরে মহানগর জেলা জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করেন শফিকুর রহমান। পরে সুধী সমাবেশে অংশ নেন জামায়াতের আমির। বলেন, একটি পক্ষ পোশাক শ্রমিকদের উস্কে দিয়ে দেশে অশান্তি তৈরি করতে চায়, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা দাবি করি প্রত্যেকটা শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয়, তারা যেন আজীবন কারো করোনার পাত্র হয়ে না থাকে। আমরা এই 2 জায়গার দাবি অত্যন্ত স্পষ্ট রাখলাম। সরকার আশা করবে আমাদের এই দাবির প্রতি তারা সম্মান প্রদর্শন করবেন। দুয়ারে কড়া নাড়ছে দেবী দুর্গার আগমনী বার্তা। পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিপণী বিতানগুলোতে চলছে পূজার সামগ্রী কেনাকাটার ধুম। বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। কয়েকদিন ধরে জমজমাট দিনাজপুরের বিপণী বিতানগুলো। সকাল থেকে অনেক রাত পর্যন্ত চলে কেনাকাটা। দুর্গাপূজার সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মের অনুসারীরা। পূজার আনুষঙ্গিক যা শাখা, সিঁদুর, ধূপ, মূর্তিরা সাজসজ্জা যা লাগে এখান থেকে নিতে হয়। আগের বারের থেকে এবার একটু দাম একটু বেশি আছে। পূজার বিভিন্ন উপকরণের দোকানেও লেগে থাকছে ভিড়। দুর্গার যে সেটগুলা বেশি চাহিদা, এগুলা বেচা বিক্রি হচ্ছে। পূজা আসলে আমাদের এগুলো আইটেমের চাহিদা বেড়ে যায়, তবে গতবারের তুলনায় এবার একটু চাহিদা কম। কিশোরগঞ্জে জমে উঠেছে পূজার কেনাকাটা। বিপণী বিতানে প্রতিনিয়ত ক্রেতার ভিড় বাড়ছে। মাদারীপুরের বিভিন্ন বিপণী বিতানগুলোতেও চলছে কেনাকাটার ব্যস্ততা। শুধু পোশাক আর গহনার দোকানেই নয়, ভিড় বাড়ছে শাখা, সিঁদুর সহ পূজার বিশেষ সামগ্রীর দোকানগুলোতেও। দ্বিধাদ্বন্দ্বের মধ্যে অনেকেই রয়েছে, এই কারণে বেচা কেনার চাপ অনেক কম, মানে গতবারের অর্ধেকও না। একই অবস্থা রাজবাড়িতে। দিনভর চলে কেনাকাটা, বিকেল থেকে ক্রেতার ভিড় অনেক বেড়ে যায়। নিজের জন্য কেনাকাটা হয়েছে, ভাইয়ের জন্য কেনাকাটা করছি, এখন মায়ের জন্য শাড়ি কিনেছি। ফ্যামিলি সবাইকে দিব, আমিও নিব এবং আত্মীয় স্বজনদেরও দিব। মেয়ের জন্য নেব, বড় ছেলে আছে তার জন্য নেব, এই আর কি, নিজেও কিনবো। পূজা উপলক্ষে কাতান, বেনারসি, লেহেঙ্গা, সিল্ক শাড়ি চলে। দোকানিরা জানান, 3 পিস জামদানি শাড়ি, বলাকা সিল্ক, কাতান শাড়ি, লেহেঙ্গা ও তাঁতের শাড়ি নারীদের বেশি পছন্দ। পুরুষদের আগ্রহ বাহারি ডিজাইনের ধুতি, পাঞ্জাবি ও শার্টে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বৈরী আবহাওয়ার মধ্যেও বেড়েছে পূজার কেনাকাটা, ভিড় বেড়েছে বিপণী বিতানগুলোতে। এ বিষয়ে জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আকলাস আহমেদ। আকলাস, ছুটির দিন বিকেল, যদিও হয়তো বৃষ্টি পড়ছে সেখানে, তারপরেও পূজা উপলক্ষে এই মুহূর্তে ক্রেতাদের সমাগম কেমন বিপণী বিতানগুলোতে? দাম নিয়ে তারা কি বলছেন? হ্যাঁ দোলা, আপনি জানেন যে মহালয়ের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী 9 অক্টোবর থেকে সবচেয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বড় অনুষ্ঠান দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। আসলে এই দুর্গোৎসব উদযাপনকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে মণ্ডপে শেষ প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি পূজা করতে কিন্তু আসলে দর্শনার্থীরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে শুরু করে বিভিন্ন
পূজার সামগ্রীগুলো কিনতে শুরু করেছেন। আমি যদি আপনাদের একটু দেখতে চাই, আমি এখন আছি হবিগঞ্জের চৌধুরী বাজারে, যে কয়েকটি কাপড়ের বড় বড় দোকান চৌধুরী বাজারে, এখানে যে কয়েকটি কাপড়ের বড় বড় দোকান রয়েছে এর মধ্যে হলো এই দৃশ্য। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্থানের যে ক্রেতারা কিন্তু যে দোকানে ভিড় করছেন। আসলে আমরা কথা বলেছিলাম যে ক্রেতাদের সাথে, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে পূজাকে ঘিরে তাদের পছন্দ কিন্তু যে বয়স্ক নারী যারা রয়েছেন, মধ্যবয়স্ক, তাদের পছন্দ হলো নারী এবং তরুণীদের পছন্দ হলো লেহেঙ্গা। পাশাপাশি আমি যদি আপনাদেরকে আরেকটি কথা জানাতে চাই যে আসলে আমরা তরুণদের সাথে কথা বলেছিলাম, তারাও যেমনটা জানিয়েছেন যে পূজার আনন্দ উপভোগ করতে তারা কিন্তু ধুতি এবং পাঞ্জাবিকে এই পূজায় কিন্তু পছন্দের শীর্ষে মনে করছেন। আপনি যারা জানতে চেয়েছিলেন যে গড়িয়া আবহাওয়ার মধ্যে কিন্তু বেচা কিনা অনেকটা বেড়েছে, আমরা দেখেছিলাম যে আজকে সকাল থেকে কিন্তু গড়িয়া আবহাওয়া ভালো ছিল। দুপুর 2টার দিকে যে বৃষ্টি হয়েছে, প্রায় আধা ঘন্টা মতো বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিকে ঘিরেও কিন্তু আমরা দেখেছি যে ক্রেতাদের উপস্থিতি ছিল এবং তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে কিন্তু পছন্দের পোশাকটি ক্রয় করছেন। পাশাপাশি আমি আপনাকে জানাতে চাই, আমরা কথা বলেছিলাম জেলা পুলিশের সাথে, আমাদের হবিগঞ্জ পুলিশ সুপার রেজাউল খান, তিনি যেটি আমাদের জানিয়েছেন যে পূজাকে ঘিরে ব্যবসায়ী এবং ক্রেতাদের নিরাপত্তা দিতে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং র্যাব এবং আনসার সদস্যদের পর্যাপ্ত ব্যবস্থা করেছেন। বিশেষ করে 3টি ধাপে কিন্তু তারা অভিযান টহল দিচ্ছেন এবং 650 পুলিশ তারা কিন্তু নিয়োজিত করেছেন এবং সাদা পোশাকে অনেক পুলিশ কিন্তু টহল দিচ্ছেন। সবকিছু মিলে বলা যায় যে এবারে পূজা উদযাপনকে ঘিরে আসলে একটি উৎসবমুখর আনন্দ বিরাজ করেছে। তবে তাদের অভিযোগ ছিল যে কাপড়ের যে সর্বসময় কিছু মূল্য বৃদ্ধি তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে এখনো তেমন বেচা কেনার জন্য উঠেনি, তবে সামনে যে কয়েকদিন আছে যে বেচা কেনা। হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আকলাস আহমেদ। পরের প্রসঙ্গে যাচ্ছি। বুকে ও পেটে জোড়া লাগা যমজ শিশু রিফা ও শিফা আলাদা হওয়ার প্রায় 1 মাস পরও হাসপাতালে রয়েছে। শিফা সুস্থ হলেও রিফা আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। অস্ত্রোপচার টিমের প্রধান চিকিৎসক জানান অনেক সীমাবদ্ধতা রয়েছে, দেশের চিকিৎসা ব্যবস্থাপনা আরও উন্নত করা প্রয়োজন। 1 বছর 3 মাসের জোড়া শিশু রিফা ও শিফা। বুকে ও পেটে জোড়া নিয়ে জন্মায় শিশু দুটি। তাদের মাথা, হাত, পা এবং প্রজনন অঙ্গ আলাদা। জন্মের 1 সপ্তাহের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন অভিভাবকেরা। তখন থেকেই শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন যমজ শিশু দুটি। গত 7 সেপ্টেম্বর 82 জন চিকিৎসক 10 ঘন্টার অস্ত্রোপচারে 2 জনকে আলাদা করেন। এরপর রিফা কিছুটা সুস্থ হলেও শিফা এখনও ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে। বাচ্চা যেন সুস্থ হয়, এটাই ভালো। আর বাচ্চার ভবিষ্যতের এটা, বাচ্চা তো এই যে বাচ্চা অসুস্থ, ওইটা তো হার্টের সমস্যা আছে, ওইটা তো অপারেশন করা লাগবে, ওইটার চিকিৎসা যদি করতে পারতাম। অস্ত্রোপচারে নেতৃত্ব দানকারী চিকিৎসক জানান পুরো বিষয়টি অনেক জটিল ছিল। সবচেয়ে ডিফিকাল্টির যে জায়গাটা সেটা ছিল তো নারী বুড়ির জায়গা। তো এখানে হলো ডিউডোনামটা দুজনেরই কমন। ডিউডোনামের পরের অংশ শিফার ক্ষেত্রে জেজুনাম আইলিয়ামের অংশটা আসে নেই, যেটা রিফার আছে কিন্তু ওর আসে নেই। এটা আবার কমন একটা অংশ দিয়ে আসছে, যেটা আমরা ওখান থেকে সেপারেট করে আসতে পারছি। কিন্তু আপনার আবার টার্মিনাল আইলিয়াম মানে ক্ষুদ্রান্তরই শেষের দিকের অংশে গিয়ে আবার একটা শেয়ার্ড অংশ ছিল, তো ওটা কেটে দিয়ে আসা গেছে, কিন্তু ওর ক্ষেত্রে নারী বুড়ির অংশটা কম। তিনি জানান চিকিৎসকদের আন্তরিকতা থাকলেও দেশে এ ধরনের চিকিৎসা ব্যবস্থায় অনেক ঘাটতি রয়েছে। আমি যদি ঢাকা মেডিকেল কলেজে সেন্টার অফ এক্সিলেন্স বলি, তাহলে হলো সেই সেন্টার অফ এক্সিলেন্স হিসাবে কিন্তু আমার এটা গড়ে ওঠে নাই। ওটিটা ইমপ্রুভ হওয়া উচিত ছিল না, আমার ওটিটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। ওটির আগে আমরা চেক করতে গিয়ে দেখি যে গ্যাসের লাইনের জন্য যে জায়গাটা জোড়া দিবেন বলে যে এটা থাকতেছে না, পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তখন অপোজিট ওটিটা দেখলাম যে ওইটা ঠিক আছে। আমার ওটি 1 থেকে আমাকে চেঞ্জ করতে হলো ওটি 2-তে। ওটি 2-তে আমরা পরের দিন যখন ওটি করি তখন বলে এসি নষ্ট। সম্পূর্ণ সরকারি খরচে করা এই অপারেশনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও আরও 4টি হাসপাতালের সহযোগিতা আছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পরিত্যক্ত গ্যাস ফিল্ড থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে গৃহস্থালী সহ ছোট ছোট কারখানায় সেই গ্যাস ব্যবহার করছেন ব্রাহ্মণবাড়িয়ার অন্তত 5টি গ্রামের মানুষ। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে। একটি মহল এই সুযোগে হাতে নিচ্ছে লাখ লাখ টাকা। এই ছবি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর। নদী থেকে ধানি জমি, রাস্তা পার হয়ে বাসাবাড়ি পর্যন্ত মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য পাইপ।
সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের অন্তত 5টি গ্রামের মানুষ 15 বছরেরও বেশি সময় ধরে এভাবেই অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে। 2008 সালে তিতাস গ্যাস ফিল্ড তাদের 3 নম্বর কূপটি পরিত্যক্ত ঘোষণা করে। সে সময় লিকেজ তৈরি হলে সেগুলো বন্ধের চেষ্টা করে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এতে বাকাইল, ছোট বাকাইল, মধ্যমপুর, শ্যামপুর সহ আশেপাশের এলাকায় মাটির ফাঁক ফোকর, নলকূপ, নদীর পাড়, এমনকি বাড়ির আঙ্গিনার ভেতরও গ্যাসের সন্ধান পাওয়া যায়। প্রতি বাড়িতে তোমার গ্যাস দিয়ে রাখছে, লাইন দিয়ে রাখছে, এখানে 500 টাকা করে ভাড়া নেই। লাইন টাইন না নিজে খরচ করিয়া সেরা পরিশ্রম করিয়া ওই বাড়ি বাড়ি গ্যাস দেয়, ওই তারা চুলা জ্বালা কিছু বুঝে নেয়। যাদের গ্যাস আছেন মালিকানা ব্যক্তিগতভাবে ওই জমিনে উঠতেছেন, ওই জমিন থেকে তারা ভাড়াভাবে অন্যরা এটা কিনে আনতেছেন, আইনা এলাকা ভিত্তিক সাপ্লাই করতেছেন। অভিযোগ আছে এই সুযোগ কাজে লাগিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী একটি মহল। বাসাবাড়িতে প্রতি মাসে 5 থেকে 700 এবং কারখানা ভেদে 5 থেকে 10,000 টাকা নিচ্ছে তারা। বড় ধরনের দুর্ঘটনা রোধে এই লিকেজ সারানোর দাবি স্থানীয়দের। মানুষের প্রয়োজনে এটা সঠিক পাইপলাইন দিয়ে মানুষের প্রয়োজনে বিতরণ করা উচিত। অবৈধ এসব সংযোগ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই বিষয়টা আমার আসলে নলেজে আছে, আমরা ব্যবস্থা নিচ্ছি, খুব তাড়াতাড়ি এই বিষয়টা সমাধান করা যাবে। এভাবে গ্যাস ব্যবহার করায় সরকার মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে উল্লেখ করে দ্রুত এই বিষয়টি সমাধানের দাবি জানান স্থানীয়রা। দীপ্ত বার্তাকক্ষ। সবজি কিংবা মাছ, রাজধানীর বাজারে যেন জ্বলছে দামের আগুন। আলু পেঁয়াজের দাম এখনো চড়া। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। মাছের মধ্যে ইলিশের দাম সবচেয়ে বেশি জানিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। সরকার পরিবর্তনের পর পণ্য পরিবহন ও কাঁচা বাজারগুলোতে চাঁদাবাজি অনেকটা কমে আসে। এতে বাজারে নিত্যপণ্যের দাম অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে বলে ধারণা করেন ভোক্তারা, কিন্তু পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজার ঘুরে দেখা যায় সবজির দামে অস্থিরতা চলছে। দামে সেঞ্চুরি হাঁকিয়েছে বেগুন, পেঁপে, পটল কিংবা ঢেঁড়সেও স্বস্তি নেই। আগে বেগুন কিনতাম 100-120, আজকে 150 টাকা করে কিনতেছি। অতিরিক্ত দাম বাড়তে পারে। সবজি বাজারে সিন্ডিকেট আছে, এই সরকারের দাম কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় চেষ্টা করা দরকার। বৃষ্টির কারণে আপনি একটু হেরা বলতেছে একটু দাম বাড়তি আর কি, মাল পাওয়া যাইতেছে না। উৎপাদনের তুলনায় চাহিদা প্রায় দ্বিগুণেরও বেশি চাহিদা, তাহলে উৎপাদন যা হইতেছে প্লাস বর্ষা বন্যা বৃষ্টিতে সবজি কিন্তু আবাদও নষ্ট হয়েছে, এই জন্য দাম একটু বেশি। পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 115 টাকায়। আলু কেনা যাচ্ছে 70 টাকায়। আমি 2 কেজি আলু নিয়েছি, এই আলুটা গত সপ্তাহে 70 ছিল, এখনো 70। পেঁয়াজ গত সপ্তাহে আমরা 90-95 টাকা কিনছি, এই সপ্তাহে দাম বেশি, 100 প্রায় 5 টাকা আমাদের কিনাই। বাজারে মিলছে প্রায় সব প্রজাতির মাছ, তবে ইলিশের দাম এখনো নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে। 1 কেজির ইলিশের জন্য খরচ করতে হবে 1700 থেকে 800 টাকা। এক্সপেক্ট করছিলাম যে আবার দাম কমবে, 4 ইলিশ কিনছি 6435 টাকা দিয়ে। দাম আগে থেকে বেশি, মাছ কম, সবাই পক্ষে সম্ভব না যে একটা মাছ 2000 টাকা কিনে খায়। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 ও খাসি বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকার মধ্যে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া একটি অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। পলাশ উপজেলার ঘোড়াশালের পাইকগাছা এলাকার নির্মাণাধীন বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। সকালে নরসিংদীর মসলিউদ্দিন ভুইয়া স্টেডিয়ামের সেনা ক্যাম্পে পুলিশের কাছে উদ্ধার হওয়া অস্ত্র হস্তান্তর করা হয়। সড়ক দুর্ঘটনায় 2 জেলায় 7 জন নিহত হয়েছে। এর মধ্যে জামালপুরের ট্রাক চাপায় অটোরিকশার চালক ও এর আরোহী এক শিক্ষক সহ 3 জন নিহত হন। এছাড়া টাঙ্গাইলের কালীহাতিতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। গতরাত 1টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের এলেঙ্গার কালীহাতি লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে কালীহাতি থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। এলসি খোলায় জটিলতার কারণে দেশের সর্ববৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসা বাণিজ্যের গতি কমেছে।
সরবরাহ বাড়ায় ধীরে ধীরে পেঁয়াজের দাম কমতে শুরু করলেও অস্থিরতা বাড়ছে ভোজ্য তেল ও অন্যান্য ভোগ্যপণ্যের বাজারে। বেড়েছে সব ধরনের ভোজ্য তেলের দাম, একই অজুহাতে বাড়ছে মসুর ডাল সহ অন্যান্য ভোগ্যপণ্যের দামও। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলার মধ্যেই বৈরুতে আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। বিমানবন্দরটি দাহে এলাকার সীমানায়, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে বলে জানা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 24 ঘন্টা ইসরায়েলি হামলায় অন্তত 37 জনের প্রাণ গেছে। আর দক্ষিণ লেবাননে অন্তত 17 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধের ঘণ্টা বাজছে। ইসরায়েলের দখলদারি আচরণ ও এতে যুক্তরাষ্ট্রের একচেটিয়া সমর্থনে এই অবস্থা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউ ইয়র্ক টাইমস বলছে, 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে সংঘাতময় এই অঞ্চলটি বর্তমানে সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে পৌঁছেছে। একের পর এক ইসরায়েলি আগ্রাসনে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি মধ্যপ্রাচ্য। এর প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি। গাজা ও লেবাননে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি সিরিয়া ও ইয়েমেনেও মাঝে মধ্যে ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে এতদিন পদক্ষেপ না নিলেও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার জেরে ইসরায়েলের কয়েকটি বড় শহরে 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জবাবে পাল্টা হামলার হুমকি দিয়েছে তেল আবিব। এতে মধ্যপ্রাচ্য জুড়ে আরও বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন শঙ্কা আরও বেড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির কারণে। যুদ্ধ এড়ানো সম্ভব বলে জানালেও এর পক্ষে কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টকে। উল্টো ইসরায়েলকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থতা বিশ্বকে আরও গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে। এতে আরও বলা হয়, শুধু মধ্যপ্রাচ্য নয়, চীন, তাইওয়ান, রাশিয়া, ইউক্রেন পরিস্থিতি মোকাবেলাতেও ব্যর্থ হয়েছে পশ্চিমা দেশগুলো। ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেসওম্যান জেন হারম্যান দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে শঙ্কা প্রকাশ করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় যুদ্ধ ঝুঁকির মধ্যে রয়েছে। উদ্বেগ প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে বড় যুদ্ধে জড়িয়ে যেতে পারে খোদ যুক্তরাষ্ট্র। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপ। টানা বর্ষণ আর উজানের পানিতে তলিয়ে গেছে শেরপুর জেলার বহু এলাকা। রাজধানীর বাজারে স্বস্তি নেই ক্রেতার, সবজি থেকে মাছ সর্বত্রই বাড়তি দাম। আর এই ছিল এখনকার মতো। এরপর সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।